সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছি। আজকে ক্লাসে আলোচনার বিষয় থাকবে নাগরিক শিল্পকলা কাকে বলে এবং লোকায়ত নাগরিক শিল্পের অনুপম ঐতিহ্য বর্ণনা করো। প্রথমে জেনে নেব যে নাগরিক শিল্পকলাটা আসলে কি। নাগরিক শিল্প হলো একটি শহরের স্থাপত্য, পাবলিক স্পেস, স্মৃতিস্তম্ভ, শহুরে নকশা এবং ল্যান্ডস্কেপের মতো অনেকগুলো বিষয়ের সমষ্টি। নগরত্ব শহর, এই শহর কেন্দ্রিক যেসব শিল্পকর্মগুলো আছে সেটাই হলো নাগরিক শিল্প। সহজ বাংলায়, শহরকে কেন্দ্র করে যেসব শিল্পকর্মগুলো তৈরি করা হয়েছে সেগুলোই হলো নাগরিক শিল্প। আমরা এখন যদি নগর কেন্দ্রিক কোনো শিল্পকর্ম দেখতে পাই তাহলে সর্বপ্রথমে দেখবো কি, স্থাপত্য শিল্প। এবার এই স্থাপত্য শিল্পকে সমৃদ্ধ করার জন্য তার গায়ে বিভিন্ন ধরনের টেরাকোটা শিল্প, চিত্রকর্ম, ভাস্কর্য, এসব বিষয়গুলো স্থাপন করা হয়েছে, প্রতিস্থাপন করছে। নাগরিক শিল্পটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে এটা আসছে, এখানে কি কি বিষয় থাকছে, সেটি কিন্তু আমরা সহজেই এই দুই এক কথার মাধ্যমে জেনে নিলাম। শহরের শিল্প স্ট্রিট আর্ট এবং গ্রাফিতিকে একত্রিত করে প্রায়শই শহরে স্থাপত্য বা বর্তমান শহরের জীবনধারা দ্বারা অনুপ্রাণিত হয়ে শহরে এলাকায় সৃষ্টি সমস্ত ভিজুয়াল আর্ট ফর্মের সংক্ষিপ্ত সারে ব্যবহৃত হয়। যেহেতু শহরের শিল্পগুলো পাবলিক স্পেসে বিদ্যমান দ্বারা চিহ্নিত করা হয়, সেগুলোকে প্রায় ভাঙচুর এবং ব্যক্তিগত সম্পত্তির ধ্বংস হিসেবে দেখা যায়। যখন সরকারি কোনো কাজের জন্য কোনো জায়গা নির্ধারণ করা হয় তখন সেখানে যদি কোনো স্থাপত্য শৈলী থাকে, কোনো ভাস্কর্য থাকে, সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়। তাই বলা হয়েছে সেগুলোকে ভাঙচুর অবস্থায় দেখা যায়। অনেক শহরের শিল্পী শহর থেকে শহরে ভ্রমণ করেন এবং সারা বিশ্বের সামাজিক যোগাযোগ রাখেন। আরবানার ধারণাটি রাস্তার শিল্প থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ রাস্তায় রাস্তায় ঘুরে যেসব শিল্পকর্মগুলো তৈরি করেছে সেইগুলোকে বলা হচ্ছে আরবানার। অন্য এক ভাষায় এটাকে আরবানাট হিসাবে এভাবে আখ্যায়িত করা হয়েছে। এই নাগরিক শিল্প অর্থাৎ শহরী শিল্পের বিষয়বস্তুগুলো আসলে কি, এখানে কি ধরনের শিল্পকর্ম থাকে। নিত্য ব্যবহার্য সামগ্রীগুলোতে শিল্পের ছোঁয়া দেওয়ার অনেক জাতির চেয়ে বাঙালিরাই বেশ অগ্রগামী। তারা ঘরবাড়ি, দরজা, জানালা, তৈজসপত্র, নৌকা, পালকি, সকল এমনকি মরণস্তরের গায়েও অলঙ্করণ করাই তারা বেশ পারদর্শী। তবে বিষয়বস্তুগুলো কি কি, এই যে নাগরিক শিল্পকর্ম তৈরি করতেছে এখানে কি কি বিষয়বস্তু আমরা পেলাম, যে তারা ঘরবাড়ি, দরজা, জানালা এসব জিনিসপত্রে তারা এই জিনিসগুলোকে সৌন্দর্যবর্ধিত করার জন্য এখানে তারা নকশা করেছে। এছাড়াও কিছু ধর্মীয় কাহিনীও তারা এখানে সংযুক্ত করেছে। পৌরাণিক কাহিনী, আরব্য উপন্যাস, আলাদিনের দূত, কারবালার প্রান্তরে দোল দোল ঘোড়া, বোরাকের আকার যাত্রা, বাঘসিংহের শিকার, লড়াই, বিভিন্ন চিত্র তারা অঙ্কন করেছে, এক কথায় সৌন্দর্যবর্ধিত করার জন্য। এই শহরের শিল্পকর্মই কিন্তু এখন অনেকটা গ্রামেও প্রবেশ করেছে। কিভাবে? আপনারা যদি কোনো স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয়ে যান, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে যদি যান, কিন্ডার গার্ডেন থেকে শুরু করে আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত যেসব বিদ্যালয়গুলো প্রচলিত হয়, সেখানে দেখবেন প্রত্যেকটা রুমের দেওয়ালে বিভিন্ন ধরনের ছড়া, কবিতা, বিভিন্ন ধরনের চিত্র, সংখ্যার চিত্র, ফলের চিত্র, ফুলের চিত্র, এই চিত্রগুলো দেখতে পাবেন। এটাকে আমরা কি বলছি? ওয়াল পেন্টিং। শহরের শিল্পকর্ম ঠিক সেম। আমরা শহরের শিল্পকর্মের মধ্যে একটা পাচ্ছি কি,
গ্রাফিতি। গ্রাফিতি কিন্তু এই শহরের শিল্পের অন্যতম একটা বিষয়বস্তু। এই গ্রাফিতির মাধ্যমে শহরে যেসব বড় বড় স্থাপত্য শৈলী দেওয়াল আছে, রাস্তার সাইডে যে সমস্ত প্রাচীরগুলো আছে, সরাসরি রাস্তার উপরেই আমরা বিভিন্ন ধরনের নকশাযুক্ত গ্রাফিতি দেখতে পাই। এগুলো সব শহরে অর্থাৎ নাগরিক শিল্পকর্মের বিষয়বস্তু। বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু নাগরিক শিল্প, তার মধ্যে আমরা আলোচনা করছি রিক্সা পেইন্টিং নিয়ে। বাংলার লোকশিল্প প্রধানত পল্লী নির্ভর, কিন্তু রিক্সা একটি শহর কেন্দ্রিক বাহন। এই বিবেচনায় আমরা রিক্সা চিত্রকে বলতে পারি নাগরিক লোকশিল্প। বিশ্বখ্যাত মনীষী গুন্টার গ্রাস তাই ঢাকার রিকশায় চড়ে রিক্সাকে আখ্যায়িত করেছেন ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী বলে। বাংলাদেশের রিক্সা প্রচলনের পর থেকেই চলতে থাকে বাহনটিকে সাজিয়ে তোলা নানা রকম নিরীক্ষা। হুড, মাডগার্ড, সিটের হেলান সহ তারা নানা অঙ্গে রং লাগানো, অলঙ্করণ শুরু করা হয়। তবে চিত্রাঙ্কনের নিদর্শন পাওয়া যায় 1950 সাল থেকে। রিক্সায় চিত্রাঙ্কন অর্থাৎ রিক্সা পেন্টিং এ চিত্রাঙ্কনের নিদর্শন পাওয়া যায় 1950 সালের দিকে। চিত্রাঙ্কন ও রং দিয়ে ডিজাইন করার পাশাপাশি বাহারি রঙের অয়েল শিট ও রেক্সিন কেটে ফুল লতাপাতার মোটিফ বানিয়ে রিকশায় সম্ভাব্য সকল অংশকে সাজিয়ে তোলা হয়। উজ্জ্বল ও স্নিগ্ধ উভয় ধরনের রঙের প্রায় সমান ব্যবহার পাওয়া যায় এই রিক্সা চিত্রে। হালকা শেড ব্যবহার করে ত্রিমাত্রিকতা ফুটিয়ে তোলা হলেও অধিকাংশ ছবিতে কালো বা গাঢ় রঙের রেখার বিভিন্ন ফর্মকে বিনোদন করা হয়েছে। বর্তমান সময়ে শুধু কি রিক্সা পেইন্টিং, আপনারা যে সমস্ত পরিবহন গুলো দেখেন, অর্থাৎ যেগুলো তেলে চলে, পেট্রোল ডিজেল বিভিন্ন ইসে চলে, এই যে গাড়িগুলো, বাস, যেটিকে আমরা বলে থাকি বাস, মিনি বাস, এগুলোর গায়েও কিন্তু এখন বিভিন্ন ধরনের কালার দিয়ে নকশা করা হয়। এটাও কিন্তু আরবান আর্ট অর্থাৎ শহরের শিল্পের অংশ। এরপর সাইনবোর্ড। সাইনবোর্ড আপনারা এখন সব ডিজিটাল প্রিন্ট করে সাইনবোর্ডে লাগিয়ে দিচ্ছে, কিন্তু এখান থেকে 15 থেকে 20 বছর আগে কিন্তু এই সাইনবোর্ড গুলো কিন্তু হাতে লেখা হতো। এখানে যেসব চিত্রগুলো অঙ্কন করা হতো সবগুলো হাতে। এখন কিন্তু সেটা ডিজিটাল প্রিন্ট হয়ে গেছে। তারপরেও কি সেটা কিন্তু একটা আর্ট, ডিজিটাল আর্ট। সেটাও কি আপনার এই আরবান অর্থাৎ নাগরিক শিল্পেরই অন্তর্ভুক্ত। এরপর ব্যানার ডিজাইন। আগে যখন বাসাবাড়ি থেকে শুরু করে সামাজিক যে ধরনের অনুষ্ঠান হোক না কেন, ওয়াজ মাহফিল, যে ধরনের অনুষ্ঠান হোক না কেন, তখন তারা মানুষের তৈরি চটের ব্যানার থাকতো। সেখানে তারা বিভিন্ন রঙের মিশ্রণে এই ব্যানারে মানুষের নাম সহ শুরু করে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, অতিথিবৃন্দ সবার নাম সিরিয়াল করে লিখতো সুন্দর করে। কিন্তু আস্তে আস্তে আধুনিকায়নের ফলে সেগুলো সব ডিজিটাল হয়ে গেছে। এরপর দেওয়াল চিত্র। একটু আগে যেটা আমি বলছিলাম যে গ্রাফিতি, এগুলো সবের দেওয়াল চিত্রে অন্তর্ভুক্ত। এরপর নাগরিক স্থাপত্য ভাস্কর্য। নগরকে সৌন্দর্য বর্ধিত করার জন্য নগরের ভিতরে যে সমস্ত বড় বড় বিল্ডিং এবং যে সমস্ত ভবনগুলো তৈরি করা হয়েছে, অধিকাংশ ভবনই অন্যরকম একটা আধুনিক কারুকার্য দ্বারা তার সৌন্দর্য বর্ধন বৃদ্ধি করা হয়েছে। কিভাবে স্থাপত্য শৈলীগুলো তাদের আধুনিকায়ন করছে এবং এটা স্থাপত্য শৈলীর এক বিরাট অবদান হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছেন। দেখবেন আমরা পিলিয়ার দেখে থাকি, স্প্যান দেখে থাকি। এই যে ভবনগুলোর যে পিলিয়ার গুলো থাকে, এই পিলিয়ার গুলো কিন্তু সাধারণ পিলার থাকে না।
পিলারের গোড়ায় এবং শেষ মাথায় কিন্তু নকশা করা থাকে। এবং ভবনটিকে আরো সৌন্দর্য বলতে করার জন্য সেখানে বিভিন্ন ধরনের কালার মিশ্রণ দেখানো হয়, বিভিন্ন নকশা করে দেখানো হয়, মার্বেল পাথর বসানো হয়। সামান্য যদি আপনারা খেয়াল করেন, শহর এলাকায় যেসব টয়লেট গুলো ভিআইপি টয়লেট হিসেবে পরিচিত, সেগুলো কারুকার্য দেখে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এগুলো সব শহরে স্থাপত্য শৈলীর একটা একটা নিদর্শন। আর এই স্থাপত্য শৈলীকে আকর্ষণীয় করার জন্য এখানে স্থাপত্য শৈলীর দেওয়ালে চিত্র অঙ্কন থেকে শুরু করে বিভিন্ন ভাস্কর্য এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে? যে আমি একটি পশুর আশ্রয়স্থল তৈরি করব, অর্থাৎ পশুর একটি খামার তৈরি করব। আমি একটি হরিণের খামার তৈরি করব। এখন হরিণের খামার তৈরি করার জন্য কি করছি, চারিদিকে আমি কি করছি, বেষ্টনী দিচ্ছি, অর্থাৎ একটা ঘেরাও দিচ্ছি। এই ঘেরাটা যেন হরিণটা বাইরে না যেতে পারে। এবার আমি এই ঘেরার চতুর্থ সাইডে বিভিন্ন ধরনের নকশা তৈরি করছি। কি জন্য? যেটা আমি একটা পার্ক হিসাবে দেখাবো। এখানে লোকজন আসবে, এই নকশা দেখে, এই ছবি দেখে তারা কি খুবই আনন্দ পাবে। তাহলে আমার ভিতরে কি আছে এটা কিভাবে বোঝাবো? আমি গেটের প্রবেশ মুখে দুইটা হরিণের ভাস্কর্য তৈরি করে দিলাম। আপনারা যদি বিভিন্ন পার্ক গুলোতে যান, দেখবেন প্রবেশ পথের মুখে ভিতরে বিভিন্ন জায়গায় কোথাও হরিণ, কোথাও বাঘ, কোথাও কুমির, কোথায় ক্যাঙ্গারু, বানর থেকে শুরু করে সকল ধরনের প্রাণী এখানে দেখা যায়। তাহলে আশা করি নাগরিক শিল্পটা আপনার সহজে বুঝতে পেরেছেন। বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্রগুলো এই নাগরিক শিল্পেরই উৎস হিসাবে আমরা বিবেচনা করে থাকি। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশ নাগরিক শিল্প তার ঐতিহ্য দ্বারা আজ বিশ্ব দরবারে বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করে তুলেছে। তাছাড়া দেশের অধিকাংশ শিল্পী সাহিত্যিকরা শহরমুখী হওয়ায় নাগরিক শিল্প আর পিছনে পড়ে নাই, তা আজ শক্তিশালী হয়ে উঠেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।